নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এখন সবথেকে বড় একটি খবর আপনাদের দিতে যাচ্ছি, যেটা অবশ্যই সূত্র মারফত, কিন্তু এর আগে যে সূত্র মারফত এই সম্পর্কে খবর দিয়েছিলাম, আমরা সেই খবরটাকে ব্রেক করবার পরে অন্যান্য অনেক বড় বড় সংবাদ মাধ্যম সেগুলোকে প্রচার করতে থাকে। কিন্তু সেই বিষয়ে এখন যে খবর সেটি ঠিক তার উল্টোটা। আর এই সাথে আপনাদেরকে এটাও জানাবো যে এর পাশে তার সাথে জড়িত আরো বহু কি কর্মকাণ্ড এখন ঘটছে এই রাজ্যে। প্রথম কথা হচ্ছে, আমরা এর ভোটটা ঠিক আগে আগে, দ্বিতীয় দফা ভোটের ঠিক আগে আগে বলেছিলাম যে আমাদের কাছে নির্দিষ্ট সূত্রের খবর আছে যে পাখি বোধহয় পালালো। এখন পাখি কারা? আমি বলেছিলাম যে একজন বড় পাখি আর তার সাথে পাখির ঝাঁক পালিয়ে যেতে পারে 4 তারিখ বিকেল 4টের পর। আপনারা নিজেরা অনুসন্ধান করে দেখুন, নিজেদের আশপাশ চারপাশ তাকান, যে সমস্ত জায়গাতে সেই মুঘল সাম্রাজ্যের যারা বড় বড় সমস্ত নেতা বসেছিলেন, দেখুন অনেকেই নেই, অনেকেই পাত্তারি গুটিয়েছে, অনেকেই পালিয়েছে। অনেকেই সেই মুঘল সাম্রাজ্যের অংশীদার, হয়তো বড় সম্রাট হতে পারেননি সেই এলাকাতে, সেই সামন্ত প্রভু হয়তো হতে পারেননি, কিন্তু তাকে যারা সাহায্য করেছে সেই তারাও পাত্তারি গুটিয়ে পালিয়েছে। কারণ এরকম দৃশ্য বাংলার মানুষ দেখতে হবে ভাবে। কারণ প্রতিষ্ঠিত চুরি যাদের জীবিকা, মানুষকে শোষণ করা যাদের সকাল থেকে রাত পর্যন্ত যাদের কর্ম, সকালে সূর্য প্রণাম, গুরু প্রণাম, তুলসী স্নান দিয়ে তাদের দিন শুরু হয় না, রাত্রিতেও সন্ধ্যাতে জপ আহ্নিক, দেবতাকে দেবদেবীকে আরতি তাদের ডিকশনারিতে নেই, রাত্রিতে আবার গুরু প্রণাম করে বা মৃত মা বাবাকে বা পূর্বপুরুষদের স্মরণ করে শুতে যাওয়া তাদের হাতে পোষায় না। তাদের ধর্ম ছিল ওই সকালবেলা থেকে শুরু করে রাত্রি, বিনিদ্র রজনী, কখনো কখনো পরের দিন সকালবেলা আবার কি করে মানুষকে শোষণ করব, কি করে টোটো চালকের কাছ থেকে পয়সা তুলবো, কি করে কোথা থেকে পয়সা তোলা যায়, এবং পয়সার ভাগ থানা, এই অফিস সেই অফিস, ওই পার্টি অফিস সেই পার্টি অফিস হয়ে ওই তাকে পৌঁছে দেওয়া। এখন শোনা যাচ্ছে আজকে আমাদের কাছে দিল্লি সূত্রে যেটা খবর, সেটা হচ্ছে 3 তারিখ তো হয়নি, 4 তারিখও হয়নি, তার পরের দিন 5 তারিখের যে টিকিটটা কাটা ছিল সেটাও মানে ক্যান্সেল না, মানে আদপে সেই টিকিটটা কাজ করলো না। তাহলে এরপর কি? আপনাদের একটা রুট সেই এপিসোডে আমি বলেছিলাম, সেই রুটটা হচ্ছে, একটা হচ্ছে নেপাল সীমান্ত, একটা ত্রিপুরা সীমান্ত, আসাম সীমান্ত আগে ছিল কিন্তু এখন আর পারা যাচ্ছে না। সেখানে বিজেপি সরকার হয়ে যাওয়াতে এবং দীর্ঘদিন ধরে সেখানে সুন্দরভাবে প্রশাসন পরিচালিত হওয়াতে এবং সীমান্তে কড়া নজরদারির জন্য সেই আসাম সীমান্তটাকে আর ব্যবহার করা যাচ্ছে না। কিন্তু পড়ে তো আছে এখনো খোলা সীমান্ত, কোথায়? এই পশ্চিমবঙ্গেই। বিজেপি সরকার শপথ গ্রহণ করবে 9 তারিখে। তাহলে এই মাঝখানের যে পর্যায়টা, সেই মাঝখানের পর্যায় নেই, কেউ নেই। তাহলে তারা কোথায় গেল? অনেকেই আছে এখনো হাঁসফাঁস করছে, জায়গা খুঁজছে কোন দিক দিয়ে কোথা দিয়ে পালানো যায়। কিন্তু যাওয়া কি অতই সহজ? সব সময় অত সহজ না। যারা একটু আগে থেকে রেডি হয়েছিল তাদের পক্ষে সহজ। ওদিকে আছে ফালাকাটা, কোচবিহার, আপনার
মালদাহ মুর্শিদাবাদের একটা অংশ, ডাঙ্গা বর্ডারের বিস্তীর্ণ অংশ, যেখানে কাঁটাতার দিতে দেওয়া হয়নি, ফেন্সিং দিতে দেওয়া হয়নি। তেমনি তার থেকেও সহজতর জায়গাগুলো যেগুলো, সেইগুলো হচ্ছে এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া বর্ডার। এটা স্বরাষ্ট্র মন্ত্রককে, এনআইএ, সিবিআই, ইডি, যারা যারা যেখানে 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 যে যে তদন্ত করছে, সবার নজরে আমরা লাগাতার গত 2 বছর ধরে এনে চলেছি। এক সাংঘাতিক নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের যে সমস্ত মাথা, সেই মাথাদের নাকি অনেককেই আর পাওয়া যাচ্ছে না। এখন তাদের সেই নেটওয়ার্কটা কি তাহলে পুরো শেষ হয়ে গেল? এরকম ভাবার কারণ নেই। কারণ বিজেপি সরকার গঠন হবে, নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে, এবং এখানকার যে বিজেপি মুখ্যমন্ত্রী হবেন, সেই ডাবল ইঞ্জিন সরকার, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে সেই স্বাধীনতার পর কংগ্রেস আমল বাদে আর হয়নি, দেখেনি। যে দু জায়গাতেই একই সরকার, একই রকমের নীতি, একই ধরনের প্রকল্প, একই ধরনের উন্নয়ন, এটা কখনো সুফল পশ্চিমবঙ্গ পায়নি। তা যাই হোক, ওইভাবে যে কেন্দ্র সরকার কাশ্মীরকে ঠান্ডা করতে পারে, যে কেন্দ্রীয় সরকার, যে নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানের দম্ভকে চুরমার করতে পারে, আর যে নরেন্দ্র মোদী পুলওয়ামার পরে, এই পেহেলগাঁওয়ের পরে অপারেশন সিন্দুর করতে পারে এবং 1.5 দিনে পাকিস্তানের দম্ভ প্রায় অস্তিত্বকেই নিঃশেষ করে দিতে পারেন, তাহলে এটা তার কাছে তেমন কোনো ব্যাপার না। তাই কুচোড়া ভেঙেছে, মাথারাও ভেঙেছে কিছু। কোথা দিয়ে ভেঙেছে? সোজা বাংলাদেশ। এমনকি নৌকো, সাঁতার কেটে, ওই যে ভুটভুটি আছে, তাতে করে ভেঙেছে। একবার ওপারে গেছে, ওপারে তাদের 68খানা সিট জিতে থাকা বাংলাদেশে সীমান্তবর্তী অঞ্চলে জামাতের ফুল নেটওয়ার্ক রেডি। তার মধ্যে আইসিস, আল কায়দা, আরো যা যা কিছু, বোকা হারাম নাকি বলে, সেইগুলো, মানে যেসব সংগঠন, সব ওখানে জাল বিস্তার করে আছে। আর সেখানটাই তারই একটা এক্সটেন্ডেড পার্ট ছিল এপাশে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে। ওদিকে আপনি চলে যান, বাদ যাবে না, সব যে অ্যাসেম্বলিতে হাত দেবেন সেখানে। কিন্তু এইটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পরিবর্তন যদি হয়, একটি সর্বভারতীয় চ্যানেলেও আমি বলেছিলাম, পরিবর্তন যখন হয় তখন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 33-এর মধ্যে 23 উত্তর 24 পরগনায়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনাতেও যথেষ্ট ভালো ফল হয়েছে। আর উত্তরবঙ্গ থেকে শুরু করে 9খানা জেলাতে তৃণমূল কংগ্রেস জিরো, নেই, ভ্যানিশ। ওই ভ্যানিশ কুমার বলতেন জ্ঞানেশ কুমারকে, তা ওনারাই ভ্যানিশ হয়ে গেছে, ওনাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারোর বাড়িতে গেরুয়া পতাকা, বিজেপির পতাকা ঝোলাচ্ছে, কেউ কপালে সিঁদুর, গেরুয়া সিঁদুর দিচ্ছে, আবির দিচ্ছে, দিয়ে দেখাতে চাইছে কত বড় সে বিজেপি। আমি বলেছিলাম যে 4 তারিখ যেই বিকাল হয়ে যাবে, দেখবেন আপনি এখন বিজেপি করেন, বলেন তো, যে সবচেয়ে বড় বিজেপি করে, সে আপনার সামনে এসে বলবে, ও যা হয়েছে ভাই বাদ দে, আমি তো বিজেপি করতাম, বলতে পারতাম না। বড় বড় স্টেটমেন্ট বেরোচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যে ভোটের দিন, আগের দিন সন্ধ্যে পর্যন্ত সোশ্যাল নেটওয়ার্কে হুমকি দিয়েছে, সে বলছে এখন মিষ্টি মিষ্টি মিনমিন মিনমিন কথা। আর ওই মিনমিন চ্যানেল, যা গোটা হুমকি পর্যায়টা তৃণমূল কংগ্রেসের, বিস্তারিতভাবে প্রচার করে মানুষের মধ্যে ঠিক উল্টো উল্টো ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছিল, সেই মিনমিন চ্যানেল যে ভিখারির মতো গিয়ে ওই স্বৈরাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়েছিল, একটু ভিক্ষা দাও, সেই মিনমিন চ্যানেল আজকে যেমন তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে, তেমনি মানুষের মনে, মানুষের অন্তরে ওই 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 চ্যানেলটারও পতন হয়েছে। ওই চ্যানেল এবং তার সঙ্গী আরো যে সমস্ত এই ধরনের, যাকে বলে তোষণ করা চ্যানেল ছিল, ফান্ডিং এর লোভে, শুধুমাত্র টাকার লোভে, কখনো রাজ্যসভা সাংসদের
সাংসদ পদের লোভে। কিন্তু আসল কথায় ফিরে আসি। আসল কথাটা হচ্ছে এই যে টিকিট ক্যান্সেলড। এবার কি, যারা এখানে থেকে গেলেন, বড় পাখির টিকিট তো ক্যান্সেল করে তিনি অন্য ছক কষছেন। তৃণমূল কংগ্রেসের গোপন সূত্রে আমাদের কাছে এটাও খবর যে আইন আদালত করবার চেষ্টা করা হচ্ছিল, ঘন ঘন বৈঠক করে। হাড়ে বিপর্যস্ত ধূলিসাৎ হওয়ার পরে যে স্বৈরাচারী শাসক হয় সে সেটা মেনে নিতে পারে না ভালো করে, সে কিছুতেই ভাবতে পারে না সে চলে গেছে। কিন্তু তার মধ্যেও পরিকল্পনা চলছিল আইন আদালতের। কিন্তু মুশকিল হচ্ছে, সেই যে বলেছিলাম টিম অফ লয়ার্স, আর কেউ ফোন টোন ধরছে না। আর কেউ এটাকে নিয়ে আবার যে মামলা মোকদ্দমা করে ঘাঁটাঘাঁটি করা, সেটা আর কেউ চাইছে না, কারণ তাদের তো এবার করে খেতে হবে আগামী জীবনটা। এটা এই নোংরা ঘেঁটে ঘেঁটে তাদের যথেষ্ট যথেষ্ট বদনাম হয়েছে। আর বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, নরেন্দ্র মোদী বলেছেন, আরো আরো বিজেপির সমস্ত শুভেন্দু অধিকারী বলেছেন যে সরকারে এসে হিসাব খুলে খুলে তারা দেখাবেন কি পরিমাণ জনগণের টাকা শুধুমাত্র অপরাধীদের প্রশ্রয় দেওয়ার জন্য, অপরাধীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, এই বেঞ্চ সেই বেঞ্চ করে তারা ওই সমস্ত লয়ারদের পিছনে খরচা করেছেন। কেউ বাদ যাবে না, সব ফাইল খুলবেন কিন্তু তারা। এটা সূত্রের খবর না, এটা একদম ঘোষিত অবস্থান। এবার বিজেপি এবার হচ্ছে তারা যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না যদি নামগুলো করি। এই যে ধরুন জাহাঙ্গীরের যে জায়গা, ফলতা থেকে শুরু করে মগরাহাট, পূর্ব পশ্চিম, রায়দিঘি, সংগ্রামপুর, দক্ষিণ চব্বিশ পরগনা গুলো বলে নিচ্ছি, ডায়মন্ড হারবারে গোটাটাই ধরতে পারেন, গোটা লোকসভা কেন্দ্রের মধ্যে যা পড়ে। ওদিকে চলে আসুন, সন্দেশখালী থেকে শুরু করুন, কাটাখালী, হিঙ্গলগঞ্জ, রূপমারি, দুলদুলি, লেবুতলা, সমস্ত পার হয়ে আরো এদিকে চলে আসেন পাটলিখাপুর, বিশপুর। এই সমস্ত জায়গাগুলো হচ্ছে ইছামতি নদীর ওপার, ভারতবর্ষের মধ্যেকার। আর ওই ইছামতি নদীকে মানে যে অংশটা থেকে ওটা ডিভিশনটা হচ্ছে, সেটার নাম হচ্ছে হাসনাবাদ। হাসনাবাদের ওপারটাকে বলা হয় পার হাসনাবাদ, বা অনেক সময় অনেক আগে বলা হতো আবাদ হাসনাবাদ, শান্ডেল বিল টিল, এই সমস্ত জায়গাগুলো, যোগেশগঞ্জ। আর এপারটা হচ্ছে পৌরসভা, টাকি পৌরসভা, হাসনাবাদ, টাকি পৌরসভা, বসিরহাট পৌরসভা, এবং তার সাথে জড়িত অসংখ্য পঞ্চায়েত। এই পঞ্চায়েতগুলো ছিল এই 15 বছর ধরে এই সমস্ত ঘাঁটি মূলত, এবং পঞ্চায়েত দিয়ে এই পৌরসভাগুলোকে ঘিরে রাখা হয়েছিল। মাটি কেটে ভাটায় কাজ করে যিনি ডন হয়েছিলেন মুঘল সাম্রাজ্যের, তিনি আগামী দিন পড়ে আছে। থানার গাড়ি চালিয়ে যিনি ভেবেছিলেন গোটা পৌরসভাটা তার, তিনি, তার ফাইল সমস্ত পড়ে আছে। কিভাবে জমি লুট করেছে, কিভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, কিভাবে শিক্ষা সংস্কৃতির এক একটা কেন্দ্রকে দুর্নীতি, অধঃপতিত জীবন, সেই জীবনের যা যা ধরনের ব্যবসা হতে পারে, যত ধরনের ঘৃণ্য নোংরা ব্যবসা হতে পারে, সবকিছুর আঁতুর ঘর বানিয়ে ফেলেছিল এইগুলো। এক একটা বিশাল বিশাল হোটেল, বিশাল বিশাল গেস্ট হাউস তৈরি করে, এবং অবশ্যই সেখানকার বুনিয়াদি মানুষদের জমি জমা, সম্পত্তি, জীবন সমস্ত কিছু লুট করে। কিন্তু জানেন, আরো এগিয়ে আসুন, বসিরহাটের নদী, ওখান থেকেও আবার নদীটা কি হয়েছে, ইছামতি নদী, একটা বসিরহাটের এপার, একটা বসিরহাটের ওপার, সংগ্রামপুর থেকে শুরু করে তেঁতুলিয়া, হাকিমপুর, কাটিয়াহাট, এই সমস্ত জায়গার দিকে হয়ে হাবড়ার দিকে চলে গেল। আর ওই পাশেই আছে ওই ঘোজাডাঙ্গার সীমান্ত, পানিতর, এই সমস্ত। আর বনগার পেট্রোপল তো আপনারা জানেন। সীমান্ত দিয়ে তো পালাতে পারবে না এরা।
বরুণহাট থেকে শুরু করে এই যে দুলদুলি বলি, লেবুতলা বলি, এই সমস্ত জায়গার নদী খুব সরু। তাহলে সেই সমস্ত জায়গা দিয়ে এই যে মানে দিন রাত 24 ঘন্টা কালো টাকা, সোনা, মহিলা, মানে নারী শিশু পাচার, এমনকি শুনুন ওই যে কঙ্কাল কাণ্ড হয়েছিল আরজি করে, কঙ্কাল পাচার, এই সমস্তও চলতো। মানব দেহের বিভিন্ন কিডনি পাচার, সমস্ত বসিরহাট অঞ্চল জুড়ে বিভিন্ন ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন ধরনের সেন্টার, নার্সিংহোম ধরনের জিনিস, তাদের মাধ্যম দিয়ে এই চক্র সক্রিয় ছিল। পরিবর্তন ঘটে গেছে, কিন্তু তারাও পালিয়েছে। তারা কোথায় পালিয়েছে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। তাদের একটা আলাদা সাম্রাজ্য, হোটেল, 5 স্টার হোটেল, এই সমস্ত বানানো রয়েছে দুবাইতে। ভাবলে অবাক হয়ে যাবেন। ওই পৌরসভাগুলোর ফুল স্টাফ রেঞ্জ, ধরা যাক প্রায় 20 জন স্টাফকে এই এরা 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 ওই মাটি কাটা ডন মন্ডল, আবার হোটেল গাজী, এরা ফান্ডিং করে গোটা পৌরসভা স্টাফেদের সব নাম আছে কিন্তু। আর কোথাও কিছু যাওয়ার জায়গা নেই, সব নাম, তথ্য, ফাইল, ডকুমেন্ট, না সরি, কিচ্ছু হারিয়ে যায়, কিচ্ছু কোথাও হারিয়ে যায়নি, কিন্তু সব জমা হয়ে গেছে, সব জমা হয়ে গেছে। কোথায় গেছিল বেড়াতে ভাবতে পারেন? পৌরসভায় কাজ করে ক পয়সা মাইনে পায়। 15 দিন যাবত থাইল্যান্ড মালয়েশিয়া ট্যুর করে আসলো একটা গোটা পৌরসভা স্টাফ রেঞ্জ। তাহলে সেখানে এই ধরনের ডনেরা তৈরি হবে না কেন? তা সেই ডনেরা কিন্তু ওই দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড। ভাবছেন পালিয়ে গিয়ে বোধহয় এবারকার মতো বাঁচলাম না, সে রাস্তা কিন্তু অন্তত এবার নেই। তার কারণ মাসুদ আজাহারের ফ্যামিলিটার কথা মাথায় রাখুন প্রত্যেকে। অপারেশন সিন্দুর আর মাসুদ আজাহারের ফ্যামিলিতে ইন্ডিয়া ঠিক কি করেছিল কল্পনা করুন। গোটা পাকিস্তানকে 1.5 দিনে কি করে দিয়েছিল কল্পনা করুন। সেই সরকার এবার সেই সরকার প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের কলরব, হাসি, গান, এইসব শোনা যাবে। আর একটার পর একটা ফাইল খুলবে। এবার তা 2টো টিকিট ক্যান্সেল করে শোনা যাচ্ছে, এটা যদিও আমি কনফার্ম নই, এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা আমি কনফার্ম হয়ে দেখাবো। ওই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় হুমকিদার যিনি ছিলেন, তিনি নাকি তার বাড়ির মাথায় গেরুয়া পতাকা টাঙিয়েছেন। আমি একটু কনফার্ম হয়নি, তারপর আপনাদের বলবো। আর সূত্র মারফত লাস্ট খবরটা দিয়ে রাখি, সমস্ত ধরনের যত ফাইল আছে একদম কেন্দ্রীয় সরকারের উচ্চ স্তরের যে সমস্ত জায়গাগুলো থাকে সেখান থেকে নির্দেশ এসে গেছে, যত মিসিং লিঙ্ক গুলো ছিল সেই ফাইলে এবার সমস্ত রেডি করো। কারণ বিজেপি, এই যে সরকার তৈরি হবে, সোনার বাংলার সরকার তৈরি হতে চলেছে, তাদের প্রথম কর্মসূচি হচ্ছে সব ফাইল খুলবে। কে বলেছে? আমি না, আপনি না, কেউ না, নরেন্দ্র দামোদর দাস মোদী, দেশের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি যা বলেন তিনি তা করেন। আজকের এই এপিসোডে এই পর্যন্ত। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট লিখুন আর নোটিফিকেশনটাকে অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।